বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বর্তমান বিশ্বের বাস্তবতা বিবেচনায় সামরিক সক্ষমতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা কুর্মিটোলা বিমান ঘাঁটিতে এসে পৌঁছালে বিমান বাহিনী প্রধান ও কুর্মিটোলা ঘাঁটির অধিনায়ক সেখানে তাকে স্বাগত জানান। একটি আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুসরণ করে যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, শত্রু বিমান শনাক্তকরণ, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার সহ সব ধরনের অপারেশন পরিচালনা করে। নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের মালিকানা ভিত্তিক যেসব কারখানা ছিল সেগুলো বন্ধ না করে প্রশাসক নিয়োগ করে চালানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রতিষ্ঠান বন্ধের কারণে যদি কোনো শ্রমিক বেকার হয়ে পড়ে তবে তা সরকারের ভুল নীতি হবে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর ভিন্ন আঙ্গিকে হবে এবারের শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সমাবেশ থেকে দেশবাসীর জন্য বার্তা দেওয়া হবে বলেও তিনি জানান। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান বলেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। মানবাধিকার ও শ্রমিকের অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শেখাওয়াত হোসেন এজন্য মালিক শ্রমিক সহ সবার সহযোগিতা কামনা করেছেন। সকালে মে দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং শ্রমিকদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানান উপদেষ্টা। শ্রমিক অসন্তোষ সামাল দিতেই বর্তমান সরকারকে ব্যস্ত থাকতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সংশোধিত শ্রম আইন শেষ করার চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে শিশু শ্রম নিষিদ্ধ হলেও আর্থসামাজিক বাস্তবতায় শিশু শ্রম বন্ধ করা যায়নি। গাবতলীর পশুরহাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায়, গাবতলীর পশুরহাটের ইজারা পেতে নিলামে অংশ নেওয়া সর্বোচ্চ দরদাতাকেও কার্যাদেশ দেওয়া হয়নি উত্তর সিটি কর্পোরেশন। কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই উত্তর সিটি কর্পোরেশন নিজস্ব লোকবল দিয়ে ইজারা আদায় করছে। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে দুর্নীতির আশঙ্কা করে ইজারায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। এমন খবর এনটিভি সহ কয়েকটি গণমাধ্যমে সম্প্রচার হয় গত 3 দিন ধরে। বিষয়টি দুদকের নজরে আসার পর তারা অভিযানে যায় উত্তর সিটি কর্পোরেশনে। সেখান থেকে ইজারার নথিপত্র জব্দের কথা জানায় দুদক কর্মকর্তা। হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে প্রতি বছরের ন্যায় এ বছরও আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা। আগামী 31 জুলাই পর্যন্ত মোট 3 মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের উপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি
মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি হয়। গত 16 এপ্রিল অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় কেউ হ্রদে মৎস্য আহরণ করলে অপরাধ অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হবে। দেশে হিংসা, প্রতিহিংসা, হানাহানি চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেঁচে থাকার জন্য বিভেদমুক্ত নতুন সমাজ করার তাগিদ সৃষ্টি হয়েছে। দুপুরে ঠাকুরগাঁয়ে পৌর শহরের মন্দির পাড়ায় সেন্ট তেরেজা স্কুলে বিএনপি মহাসচিবকে দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর প্রধান লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, কিন্তু তা থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে গণসংযোগে বেরিয়েছেন বিএনপি মহাসচিব। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্তরে, হিংসা, প্রতিহিংসা, হানাহানি এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করা, মানুষের মধ্যে বেঁচে থাকবার জন্য নতুন করে সমাজ গঠন করবার একটা তাগিদ সৃষ্টি করা, একটা আজ সৃষ্টি করা। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। এর ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারা মুক্তিতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। গত 4 ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ওই বছরের 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এবার চাঁপাইনবাবগঞ্জে সুমিষ্ট আম যাচ্ছে চীনে। চলতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হবে দেশটিতে। সম্প্রতি আম বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তার সঙ্গে ছিলেন কয়েকটি চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কৃষি বিভাগ জানায়, চলতি বছর 1,20,000 মেট্রিক টন আম নেবার আগ্রহ জানিয়েছেন চীন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার আম বাগান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এ সময় চীনা আমদানিকারক সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার 5 উপজেলায় 37,504 হেক্টর আম বাগানে সাম্প্রতিক বছরগুলোতে আম উৎপাদন হচ্ছে প্রায় 4 লাখ মেট্রিক টন। দেশের চাহিদা মিটিয়ে সীমিত পরিসরে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম। So the mission why I come here, I want to check, the mango here and how well it is growth. And I will send the message to Bangladesh people that I'm here, I will help to have this mango, which is best in the world, to be exported to China. মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। নতুন এমপিও ভুক্তির আবেদনের ফাইল আটকে রেখে ঘুষ দাবির প্রেক্ষিতে দুদক এই অভিযান চালায়। অভিযান চলে সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন জানান, এমপিও ভুক্তি ও বদলির ক্ষেত্রে ঘুষ না দিলে ফাইল শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয় না। এমন অভিযোগে দুদকের 3 সদস্যের একটি টিম রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অভিযান চালায়। এর আগে গত 11 মার্চ একই অফিসে অভিযান চালিয়ে 151টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক। আজকের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে। গাজীপুরের কোনাবাড়িতে কারখানা শ্রমিকদের বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য 2টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কোনাবাড়ির MM ও মামুন নিটওয়্যার লিমিটেড নামে 2 কারখানার গেটে বন্ধ ঘোষণা বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কারখানার শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানান, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অসন্তোষ সৃষ্টি করে। পরে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন।
মালদ্বীপ থেকে বাবার লাশ আসার পর সারা রাত মরদেহের সাথে থেকে জানাজা শেষে সকালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিলেন পটুয়াখালীর মেহনাফ হোসেন। দীর্ঘ ৬ বছর পর ৬ বছর মালদ্বীপে ছিলেন বাবা আলাউদ্দিন আহমেদ। মালদ্বীপের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কাজ করতেন তিনি। গত ২৬শে এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলাউদ্দিন আহমেদ। গতকাল রাতে মালদ্বীপ থেকে লাশ বাড়িতে আনা হয়। রাতভর বাবার লাশের পাশে ছিলেন ছেলে মেহনাফ হোসেন। সকালে জানাজা শেষে লাশ দাফন করে দাখিল পরীক্ষা দিতে চলে যান মেহনাফ। পরিবারের সচ্ছলতা আনতে মালদ্বীপ গিয়েছিলেন আলাউদ্দিন আহমেদ। কথা ছিল ঈদুল আজহায় বাড়ি ফিরবেন। বাড়ি ফিরলেন, তবে জীবিত নয়, লাশ হয়ে। আমার 18 বছর চলে। আমার এই 18 বছরের জীবনে আমি শুধু আমার আব্বুকে 5 বছরই পাইছি, এছাড়া কোনো সময় আমার আব্বুকে এরকমভাবে দেখিনি। শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার আওয়ামী লীগ নেতাকর্মীরা ফেলে দেয়। এই ক্ষোভ থেকে 14 বছর ভাত না খেয়ে অন্য কিছু খেয়ে থেকেছেন ঝিনাইদহের নিজামুদ্দিন। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছিল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সম্প্রতি এই বিষয়টি বিএনপির মিডিয়া সেলে প্রচার করার পর পাশে দাঁড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে নিজামুদ্দিনকে দেখতে যান জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। চিকিৎসকদের সাথে কথা বলে নিজামুদ্দিনকে ঢাকায় স্থানান্তর করেন তারা। এদিকে নিহত প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের ভালুকার বাড়িতেও যান বিএনপির নেতৃবৃন্দ। পরে পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সিলেটের কানাইঘাট উপজেলার গাজী বোরহানউদ্দিন সড়কে দুর্ভোগের শেষ নেই। উপজেলার রাজাগঞ্জ, ঝিঙ্গাবাড়ি ও বাণীগ্রাম ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ বাধ্য হয়ে যাতায়াত করেন ব্যবহার অনুপযোগী এই সড়ক দিয়ে। ২৬ কিলোমিটার দীর্ঘ গাজী বোরহানউদ্দিন সড়কের প্রায় পুরোটাই ভাঙাচোরা। সংস্কারহীন বেহাল সড়কে স্কুল শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা বিপাকে পড়ছেন সবচেয়ে বেশি। সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে স্থানীয় জামায়াতে ইসলামী সহ এলাকাবাসী। সাভারে মাদক মুক্ত সমাজ করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে কারিতাস স্পেনের সহযোগিতায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারে মডেল মসজিদের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক সালাউদ্দিন খান নাইম। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর কাজীর দেউরি মোড় থেকে শুরু হয় সাইকেল র্যালি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন কর্মীরা অংশ নেয় এই র্যালিতে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, পাহাড় ঘেরা সবুজ শহর চট্টগ্রাম। দিনে দিনে এ শহরে সড়ক, ফ্লাইওভার ও যানবাহনের সংখ্যা বাড়ছে। এর সাথে বাড়ছে শব্দ দূষণ। সিটি মেয়র বলেন, চট্টগ্রামে স্কুল, কলেজ, হাসপাতাল ও আবাসিক এলাকায় গাড়ির শব্দ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। বলেছেন, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মেনে বাংলাদেশের কৌশল নির্ধারণ করতে হবে। রাজধানী কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শনে গিয়ে এসব বলেন ডক্টর ইউনূস। ইমরুল আহসানের রিপোর্ট। বাংলার আকাশ রাখিব মুক্ত, এমন স্লোগানে সপ্তাহব্যাপী আকাশ বিজয় নামে বার্ষিক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা অর্জনে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সকল ইউনিট অংশ নেয় এতে। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের রণকৌশল সহ বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে। বুধবার কুর্মিটোলার সমাপনী মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, তবে যুদ্ধ প্রস্তুতিও থাকতে হবে। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত, পাকিস্তান
যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। মহড়ায় অংশগ্রহণকারীদের প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্ব ধরে রাখলেই নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আমাদের অর্থনীতি মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংলাপের প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ইসলামী আন্দোলনের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল, এবং এই ফলে এই ধরনের একটা সিদ্ধান্ত, একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন। বাংলাদেশ থেকে মিয়ানমারে রাখাইনে মানবিক সহায়তা পাঠানো দুদেশের মধ্যকার সিদ্ধান্ত বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ঢাকা অফিসের বিবৃতিতে জানানো হয়, এরকম পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা সীমিত। জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর আগে বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের সরকারের সম্মতি প্রয়োজন। আইনি বাধ্যবাধকতায় সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে কোনো মানবিক সহায়তা জাতিসংঘ পাঠাতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বাধা এবং বাদী ও সাক্ষীদের হুমকির অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১৫ মের মধ্যে শেখ হাসিনাকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর বিভিন্ন মাধ্যমে ভারত থেকে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এমনই একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শেখ হাসিনা বলেছেন ২২৭ জনকে হত্যার লাইসেন্স তিনি পেয়ে গেছেন। সেই কথোপকথন যে তা ফরেনসিক রিপোর্টেও প্রমাণিত হয়। যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি, এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে, এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে। সেই অডিও ক্লিপের বক্তব্য তুলে ধরে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে মে মাসে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার এমন সাক্ষাৎকারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কাজ চলছে, যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। তদন্ত সংস্থা প্রসিকিউশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে, এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
রাজধানীর গাবতলী হাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কার্যালয় নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় সংস্থাটির অনুসন্ধানী দল সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশের কথাও জানান তারা। সম্প্রতি গাবতলী হাটের ইজারায় অনিয়ম নিয়ে এনটিভিতে প্রচারিত সংবাদের সূত্র ধরে নগর ভবনে যায় দুদক। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী পশুর হাটের ইজারার অনিয়ম আর অসঙ্গতি নিয়ে গত 25 এপ্রিল প্রথম সংবাদ প্রচার করে এনটিভি। প্রতিবেদনে দেখানো হয় কিভাবে নিয়মের বাইরে গিয়ে পুরো টেন্ডার প্রক্রিয়া বাতিল করে দেন প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে বড় অঙ্কের রাজস্ব হারায় সরকার। আইনে ইজারা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা বাতিল করে নিজেরাই টাকা উত্তোলনের সিদ্ধান্ত দেন প্রশাসক। এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের অনুসন্ধানী দল। গাবতলী হাটের ইজারার যে ফ্যাক্ট সেটার ব্যতায় মানে যে প্রসিডিউরের ব্যতায় ছিল। রেকর্ডপত্র আমরা নিছি আজকে। রেকর্ডপত্র এখন এটা পর্যালোচনা করব, দেন এটা আসলে বের হয়ে আসবে যে এই ক্ষেত্রে কে কে জড়িত বা কে কে আছে বা কি হয়েছে এক্স্যাক্টলি। এতদিন টেন্ডার বাতিলের পক্ষে নানা যুক্তি দেয়া ডিএনসিসি প্রশাসক এবার বিভাগীয় তদন্ত করার কথা জানান গণমাধ্যমে। আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন আমরা কমিটি করছি, আর দুদক থেকে সেটা আমরা খুবই সাধুবাদ জানাই। এটা খুব দরকার ছিল, কারণ যেহেতু প্রচুর তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, এগুলো ক্লিয়ার হওয়াটা ভালো। হাটের ইজারায় অনিয়ম ও অর্থ আত্মসাতের পরিকল্পনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে হিংসা প্রতিহিংসা হানাহানি চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেঁচে থাকার জন্য বিভেদমুক্ত নতুন সমাজের সৃষ্টির সুযোগ হয়েছে। রাজনীতি মাঝে মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেয় বলেও মন্তব্য করেন তিনি। আর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের মালিকানার কলকারখানা বন্ধ না করে প্রশাসক নিয়োগের আহ্বান জানান রুহুল কবির রিজভী। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁওয়ে পৌর শহরের মন্দির পাড়ায় সেন্ট তেরেজা স্কুলে অভ্যর্থনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর প্রধান লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, কিন্তু তা থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। রাজনীতি মাঝে মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেয় মন্তব্য করে মির্জা ফখরুল বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা প্রতিহিংসা হানাহানি এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। এদিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ পতনের পরে ভিন্ন আঙ্গিকে হবে এবারের শ্রমিক সমাবেশ। কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। বৃহস্পতিবারের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সমাবেশ থেকে দেশবাসীর জন্য বার্তা দেওয়া হবে বলেও জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠিত নারী সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ অবিলম্বে বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমন জঘন্য প্রস্তাব স্বৈরাচার হাসিনা সরকারও করার সাহস পায়নি মন্তব্য করে তারা সতর্ক করেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে লাখো মুসলমানদের লাশের ওপর দিয়ে তা করতে হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করার উদ্দেশ্যে গেল 19 এপ্রিল অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন।
যেখানে মুসলিম পারিবারিক আইনের সংশোধন, যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতির প্রদানসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে, যা কুরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া আমাদের করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ। সেমিনারে বলা হয়, নারী কমিশনের সংস্কার প্রস্তাব মূলত পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। নারী কমিশনের পেছনে বড় শক্তির ষড়যন্ত্র দেখছেন জামাতে ইসলামের আমির। বলেন, অতীতের মতো সব চক্রান্ত মোকাবেলা করা হবে। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এর জন্য আবারও বলি, A to Z আমরা এই কমিশনই মানি না। এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। বিদ্যমান নারী কমিশন প্রত্যাহার করে আলেম ওলামা সহ দেশের সুস্থ চিন্তার নারীদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান বক্তারা। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। ঢাকার মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন হাউজিং ও সাভারে ড্যাপের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত 17টি নকশা বহির্ভূত ভবন ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মেজবাহ হাসানের রিপোর্ট। তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা চন্দ্রিমা মডেল টাউন হাউজিং কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে সুরম্য অট্টালিকা। এসব অবৈধ ভবনের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে রাজুক। আগেই হাউজিং এলাকাটি নির্মাণাধীন ভবনগুলো কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় রাজুক। বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগও। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় অভিযান চালিয়ে নির্দিষ্ট এলাকায় ভবন ভেঙে চলে যায় রাজুক। ভাঙা গড়ার খেলা থেকে স্থায়ী সমাধান চান সেখানকার ভবন মালিকরা। যদি বিল্ডিং অবৈধ হয় তাহলে গত 1 বছর কিভাবে কাজ করলো? ধারাবাহিকতা নাই কেন? তারা আসে 2টা বিল্ডিংই ভাঙে আবার চলে কি, এটার ভাব বুঝতে পারতেছি না। ঠিক আছে, রাজুক বলছে, আবাসিক এলাকার জন্য প্রয়োজনীয় সুবিধাদি না থাকায় সেখানে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়নি। কোনোটারই আসলে তারা নকশা প্রদর্শন করতে পারে নাই। এতে আমাদের কাছে মনে হয়েছে যে এই এলাকা পুরাটাই আসলে তারা অবৈধভাবে ভবনগুলো নির্মাণ করছে এবং চন্দ্রিমা যে এই প্রকল্প তারা নিয়েছে, এটারে আসলে হাউজিং থেকে আমাদের রাজুক থেকে কোনো অনুমোদন তারা নিতে পারে নাই। রাজুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সাভারেও। অনুমোদন ছাড়া গড়ে ওঠা একটি বহুতল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একাংশ ভেঙে দেওয়া হয়। রাস্তার জায়গা না রেখে যে উনি ভবন তৈরি করেছেন, সেজন্য যে আমাদের কাছে যতটুকু ব্যত্যয় মনে হয়েছে ততটুকু আমি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। ঢাকায় অনুমোদিত নকশা ছাড়া নির্মাণাধীন 3328টি ভবন চিহ্নিত করেছে রাজুক, যার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রাজুক কর্তৃপক্ষ। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাটকো। আজ অ্যাটকো নির্বাহী পরিষদে এক জরুরি সভায় এই উদ্বেগ জানানো হয়। পরে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সব টেলিভিশন চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে অ্যাটকো নির্বাহী পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দ্রুততম সময়ে বিষয়টির সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছে। গত 23 এপ্রিল এক চিঠির মাধ্যমে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেয় NBR এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। গতানুগতিক নয়, বাস্তবায়ন করা যায়, এবার তেমন বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের এক সভায় তিনি একথা বলেন। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন, প্রকল্পের নামে অর্থ ব্যয়ের মহোৎসব করত হাসিনা সরকার। সেলিম মালিকের রিপোর্ট।
প্রতি বছরের মতো এবারও জাতীয় বাজেট ঘোষণার আগে দেশের ব্যবসায়ী, শিল্প সংগঠন ও সরকারের বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এবারও পরামর্শ কমিটি সভার আয়োজন করে এনবিআর। ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে করমুক্ত আয়সীমায় 1 লাখ টাকা বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানি এবং পণ্য রপ্তানিতে অগ্রিম কর ও শুল্ক ছাড়ের দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ বিভিন্ন সংগঠনের নেতারা। আটকে 2, 3, 4 দিন 5 দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টডিতে, তা ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল। শিল্প পরিচালনায় ব্যয় কমানোর জন্য উৎপাদনকারীদের জন্য আমদানি পর্যায়ে প্রদেয় অগ্রিম আয়করের হার ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হচ্ছে। এ সময় ব্যবসার পরিবেশ উন্নয়নে সব ধরনের পদক্ষেপের আশ্বাস দেন বিডার চেয়ারম্যান। আর এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধের পাশাপাশি আদায় বাড়াতে এবার পুরোপুরি ডিজিটালের পথে হাঁটছে সংস্থাটি। আপনারা সবাই মিলে যেটা এগ্রি করবেন সেই ফর্মুলা আমরা যন্ত্রকে দেব, যন্ত্র সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে এবং সেই আঙ্গিকেই কিন্তু আমরা কিছু কিছু যান্ত্রিকীকরণের দিকে এগিয়েছি এবং সেটাকে আরও বাড়াবো। বাণিজ্য উপদেষ্টার অভিযোগ, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচের উৎসব করেছে হাসিনা সরকার। বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা, ব্যয় ভিত্তিক না, আমাদের লক্ষ্য ভিত্তিক একটা বাজেট তৈরি করা। আর অর্থ উপদেষ্টার আশ্বাস, এবার বাজেট হবে ততটুকু যতটুকু বাস্তবায়নযোগ্য। চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কি হলো না হলো নবী বলে, এবং এটা কেউ প্রশ্ন করে না। অর্থাৎ আমরা একটু মাইন্ডফুল, যেটা বলবো সেটা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের সময় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।